নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের শেষ বিষয়বস্তু, সেটা কি? সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই বিষয়ে আলোচনা করলে আমাদের পঞ্চম অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে, ক্লাস 8-এর 5th চ্যাপ্টার কমপ্লিট হবে। সিপাহী বিদ্রোহ বা সেপয় মিউটিনি, এই নিয়ে আজকে আলোচনা করব। সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 সালে, 1857-এ। তার আগে তোমাদের আমি কতগুলো কৃষক আর উপজাতি বিদ্রোহের কথা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, যে যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু এই বিদ্রোহগুলো ছিল। তা এইসব বিদ্রোহ থেকেও সব থেকে বড় আকারের যে বিদ্রোহ, সেটাই হচ্ছে কিন্তু সিপাহী বিদ্রোহ। এবার এই বিদ্রোহ ছিল, এই বিদ্রোহ মানে এই সেপয় মিউটিনি, এটা ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের সব থেকে বড় আকারের একটা বিদ্রোহ, একটা হিউজ একটা রিভোল্ট যাকে বলে। ভারতীয় সিপাহী কেন বলছি? কারণ ব্রিটিশ শাসনে, ব্রিটিশ সেনাবাহিনীতে অর্ধেক অংশ কিন্তু ভারতীয় সিপাহী ছিল, আর এই বিদ্রোহ কিন্তু ভারতীয় সিপাহীরাই করেছিল, শুরু করেছিল। কিন্তু এই বিদ্রোহ ভারতীয়রা শুরু করলেও ধীরে ধীরে, মানে ভারতীয় সিপাহীরা শুরু করলেও ধীরে ধীরে তা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং একটা বড় বিদ্রোহের রূপ নেয়, গণ অভ্যুত্থানের রূপ নেয়, মহাবিদ্রোহের রূপ নেয়, যাকে বলে ইন্ডিয়ান মিউটিনি। তা সেই যে এত বড় একটা বিদ্রোহ, সেটা কি কোনো একটি কারণে হতে পারে? না। হ্যাঁ, অবশ্যই একটা প্রত্যক্ষ কারণ ছিল বা ডাইরেক্ট কজ একটা ছিল, যার কারণে সিপাহীরা বিদ্রোহ শুরু করেছিল। কিন্তু এছাড়াও কিন্তু অনেকগুলো কারণ ছিল পারিপার্শ্বিক, মানে পরোক্ষ কারণ, ইনডাইরেক্ট কজ। আমি এবার তোমাদের সেই প্রত্যক্ষ কারণ আর পরোক্ষ কারণ দুটোই আলোচনা করব। প্রথম আলোচনা করব প্রত্যক্ষ কারণ, ডাইরেক্ট কজ। প্রত্যক্ষ কারণ হিসাবে আমরা বলতে পারি যে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে সিপাহীদের অসন্তোষ। সেটা কি? আসলে 1857 সালের শুরুর দিকে, মানে স্টার্টিং এর টাইমে কলকাতার দমদমে, যে কলকাতা দমদম আমাদের, সেখানকার যে ব্রিটিশ সেনা ছাউনি, মানে ব্রিটিশদের যে আর্মি বেস ক্যাম্প ছিল, সেইখানে ভারতীয় সিপাহীদের মধ্যে একটা বন্দুকের টোটা, মানে রাইফেলের যে বুলেট, তাকে কেন্দ্র করে একটা অসন্তোষ দেখা দেয়, ডিসস্যাটিসফ্যাকশন দেখা দেয়। কেন? আসলে এই 1856 সালে, মানে 1857 সালে এক বছর আগে, 1856-এ এরকম সময়ে এই এনফিল্ড রাইফেল চালু হয়েছিল। সেই এনফিল্ড রাইফেলে যে কার্তুজ, সেই কার্তুজকে কেন্দ্র করেই কিন্তু এই অসন্তোষ। কেন? কারণ সেই সময় রটে যায় যে এই কার্তুজের মধ্যে নাকি শুয়োরের চর্বি মেশানো ছিল, যাকে বলে লার্ড বা পিগ ফ্যাট। এবার সেই কার্তুজটাকে ওই রাইফেলের মধ্যে দাঁতে কেটে মুখে পড়তে হতো এবং এর ফলে ভারতীয় সিপাহীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত আসছিল, রিলিজিয়াস যে বিলিফ, সেটাতে হার্ট হচ্ছিল। কেন? কারণ শুয়োরের চর্বি মেশানো আছে। স্বভাবতই ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহার করতে চায় না এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে। কিন্তু ব্রিটিশ কোম্পানি তো বরাবরই তারা মানে লাভটাকে দেখে, তারা তো একটা বিজনেসম্যান, তারা তো প্রফিটটাকেই বোঝে। কারণ এনফিল্ড রাইফেলের এই যে কার্তুজ, এটা বানাতে অনেক কম খরচায় হয়ে যাচ্ছিল, তাই ভারতীয় সিপাহীরা যতই বলুক যে আমরা ব্যবহার করব না এনফিল্ড রাইফেল, তবু কিন্তু ব্রিটিশ কোম্পানি বা ব্রিটিশ মানে প্রশাসন তাদেরকে বাধ্য করেছিল এনফিল্ড রাইফেল ব্যবহার করার জন্য। কম্পালসারি বলে দেওয়া হয়েছিল যে এনফিল্ড রাইফেল তোমাদেরকে ইউজ করতেই হবে। এই কারণেই কিন্তু দিকে দিকে চারিদিকে সিপাহীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয়, একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়, যা বিদ্রোহের রূপ নেয়, একটা রিভোল্টের রূপ নেয়, একটা মিউটিনির রূপ নেয়। তাই এটা ছিল প্রত্যক্ষ কারণ বা ডাইরেক্ট কজ। এটার কারণে কিন্তু সিপাহীরা বিদ্রোহটি শুরু করেছিল। কিন্তু
তা ধীরে ধীরে এদের শুরু করা বিদ্রোহ ভারতের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং নানা রকম কারণে ছড়ায়। সেগুলো কি কি? পরোক্ষ কারণ হিসাবে আমি প্রথমেই বলতে পারি ভারতীয় সিপাহীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। মানে যারা ইন্ডিয়ান সেপাই ছিল ওই ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে, ব্রিটিশ আর্মির মধ্যে, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ মানে ডিসক্রিমিনেটরি যে বিহেভিয়ার, সেটা কি? আসলে ভারতীয় সিপাহীদের বেতন মানে স্যালারি বা পদোন্নতি যাকে বলে মানে প্রমোশন বা কোনো অন্যান্য সুযোগ সুবিধা, ছুটি দেওয়া, এসবের ক্ষেত্রে ব্রিটেনের সৈন্যদের তুলনায় কম এই সুযোগ সুবিধা দেওয়া হতো। এটাকেই বলা হচ্ছে বৈষম্য। তা এটার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে, লং টাইম ধরে কিন্তু সিপাহীদের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল, একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল, একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছিল। তাই সেটা কিন্তু এই বিদ্রোহ মানে হওয়ার পেছনে কিন্তু একটা পরোক্ষ কারণ ছিল, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট কজ ছিল। সেকেন্ড পরোক্ষ কারণ কি ছিল? সেকেন্ড বা ইনডাইরেক্ট কজ হলো ব্রিটিশ সরকারের শোষণমূলক অর্থনীতি। মানে ব্রিটিশ গভর্নমেন্টের যে এক্সপ্লয়েটিভ যে ইকোনমিক পলিসি ছিল, সেটা কিন্তু একটা বড় পরোক্ষ কারণ ছিল, একটা ইনডাইরেক্ট কজ ছিল। সেটা কি? আসলে শোষণমূলক অর্থনৈতিক নীতির মধ্যে কি পড়েছে? ভূমি রাজস্ব বন্দোবস্ত, তোমাদের আমি অনেক আলোচনা করেছি এগুলো, চিরস্থায়ী, তারপর রায়তওয়ারি, মহলওয়ারি, এই যে ভূমি রাজস্ব বন্দোবস্ত, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আইন প্রণয়ন, যেগুলো সেটাও আলোচনা করেছি, বিভিন্ন যে অ্যাক্ট চালু হয়েছিল, তার ফলে ছোট ছোট যে জমিদার শ্রেণী, মানে যারা ছোট ছোট ছিল, বড় বড় জমিদাররা সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, ছোট ছোট জমিদাররা তারা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল, তারা তাদের নানা রকম বেনিফিট থেকে তারা বঞ্চিত হচ্ছিল। সেই কারণে কিন্তু তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করতে তাদের উৎসাহ দিয়েছিল। এই কারণটা, এইটা কিন্তু বিদ্রোহে, এই রিভোল্টে পার্টিসিপেট করার জন্য, তাদের এই জমিদারদের পার্টিসিপেট করার জন্য একটা ইন্টারেস্ট দিয়েছিল বা উৎসাহিত করেছিল। আর তার সঙ্গে সঙ্গে বলতে পারি কৃষকদের কথা। বাংলার মানে বাংলা তথা ভারতবর্ষের বেশিরভাগ জনসংখ্যাই তো কৃষক ছিল, চাষি, পেজেন্ট সোসাইটি। আর দীর্ঘদিন ধরে এই ব্রিটিশ কোম্পানির এই শোষণমূলক নীতি, যেটাকে বলছে রাজস্ব নীতি, রেভিনিউ সিস্টেম, তার দ্বারা কিন্তু কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিভাবে? কৃষকদেরকে উঁচু হারে তাদের উপর রাজস্ব চাপানো হতো, আরো অতিরিক্ত কর চাপানো হতো, এগুলো তো আমি সব তোমাদের আলোচনা করেছি। হাই রেটে রেভিনিউ দিতে হতো এবং এক্সট্রা ট্যাক্সও কিন্তু কৃষকদেরকে দিতে হতো। আর এই সবের কারণে তারা মহাজনদের কাছে ঋণ নিতে বাধ্য হতো, অর্থাৎ মানি লেন্ডারদের কাছে লোন নিতে। এবার মহাজনের কাছে যখন ঋণ শোধ না করতে পারতো, তখন তাদের জমিও হারাতে হতো মহাজনদের কাছে, তারা কিন্তু সর্বশান্ত হয়ে যেত। এটা কিন্তু দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসছিল। বাংলার কৃষকদের, ভারতের কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তাই এটা কিন্তু কৃষকদের একটা বড় ক্ষোভের কারণ ছিল ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। তারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অসন্তুষ্ট ছিল, ডিসস্যাটিসফাইড ছিল, এবং তারা কিন্তু এই জমিদার শ্রেণী এবং এই কৃষক সম্প্রদায় একসঙ্গে, মানে পিজেন্ট সোসাইটি আর জমিদাররা, এরা একসঙ্গে যৌথভাবে কম্বাইন হয়ে তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু এই রিভোল্টে পার্টিসিপেট করেছিল। তাই এটাও কিন্তু একটা বড় ইনডাইরেক্ট কজ। তার সঙ্গে তো দেশীয় শিল্পের ধ্বংস হয়েছিল, অবশিল্পায়ন হয়েছিল, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল, সেটাও কিন্তু একটা ভারতের সাধারণ জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে অসন্তুষ্ট করার একটা কারণ ছিল, অফেন্ডেড হওয়ার পেছনে একটা কারণ ছিল। এটাও কিন্তু, তারাও কিন্তু অনেক জনগণ কিন্তু বিদ্রোহে অংশগ্রহণ করেছিল এই কারণে। আরেকটা বড় কারণ ছিল লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্ত্ব বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস পলিসি, যেটা লর্ড ডালহৌসি চালু করেছিল। যার ফলে কি হয়েছিল, দেশীয় যে রাজ্যগুলো মানে রিজিওনাল স্টেট যেগুলো, সেগুলো মানে কোম্পানি শাসনের আওতায় চলে যায়, কোম্পানির আন্ডারে চলে যায়। তার ফলে ওই সমস্ত রাজ্যে যারা যারা অভিজাত সম্প্রদায় ছিল, অ্যারিস্টোক্রেট যারা ক্লাস ছিল, তারাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করে নিজেদের রাজ্য ফিরে পাওয়ার জন্য, নিজেদের স্টেট ফিরে পাওয়ার জন্য। তাই এতগুলো কারণে কিন্তু এই বিদ্রোহ চারিদিকে, ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এবং এই সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল 1857 সালে 10ই মে, 1857 এর 10th মে। কোথায়? মিরাটে, যেটা দিল্লির কাছাকাছি অবস্থিত। তাই দিল্লিকে আমরা কিন্তু এই বিদ্রোহের কেন্দ্রবিন্দু বলতে পারি, সেন্টার, মেন সেন্টার বলতে পারি এই রিভোল্টের বা এই মিউটিনি।
আর এই দিল্লিতেই কিন্তু বাহাদুর শাহ জাফর, যিনি মুঘলদের শেষ সম্রাট ছিলেন, সেই বাহাদুর শাহ জাফর তাকে এই সিপাহীরাই কিন্তু সম্রাট হিসেবে ঘোষণা করেন। এবং বাহাদুর শাহ জাফর তিনি কিন্তু মানে বিদ্রোহের নেতৃত্ব দেন দিল্লি থেকে তিনি কিন্তু লিডারশিপ করেন এই সিপাহী বিদ্রোহে। বুঝতে পারছো তো, মুঘল সম্রাটও কিন্তু বিদ্রোহেতে অংশগ্রহণ করেছিল ব্রিটিশ কোম্পানিকে ভারত থেকে সরানোর জন্য। আরেকটা কি ছিল, আর কোথায় কোথায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল? বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল কানপুর, যেখানে নেতৃত্ব দেন নানা সাহেব পেশোয়া, তিনি এইখান থেকে বিদ্রোহের নেতৃত্ব দেন। এই কানপুরও কিন্তু ওই সত্যবিলোপ নীতির আওতায় পড়েছিল। ডক্ট্রিন অফ ল্যাপসের জন্য কিন্তু কানপুর থেকে নানা সাহেব পেশোয়া কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ঝাঁসি, রানী লক্ষ্মীবাই, তোমরা নাম শুনেছো। সিপাহী বিদ্রোহের একজন অন্যতম চরিত্র যাকে বলা হয় মহিষী নারী রানী লক্ষ্মীবাই, তিনিও কিন্তু এই সত্যবিলোপ নীতির শিকার হয়েছিলেন, ডক্ট্রিন অফ ল্যাপসের পলিসির কিন্তু শিকার হয়েছিলেন, তাই তিনিও কিন্তু বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তারপরে হচ্ছে লখনৌ, গোয়ালিয়র, বিহার, অযোধ্যায় তো প্রচুর সংখ্যক ভারতীয় সিপাহী ছিল, তারা সবাই কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। এছাড়া বেরেলি, এসব জায়গাতে চারিদিকে, ভারতের চারিদিকে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। সেটা কিন্তু একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল, একটা মহা বিদ্রোহের রূপ নিয়েছিল, ইন্ডিয়ান মিউটিনিতে পরিণত হয়েছিল এই বিদ্রোহ। এবার এই যে বিদ্রোহ হয়েছিল তার তো একটা ফলাফল হয়েছিল, এফেক্ট হয়েছিল। এর ফলাফল কিন্তু খুবই সুদূর প্রসারী ছিল। সুদূর প্রসারী মানে বহুদূর পর্যন্ত এর প্রভাবটা বিস্তৃত ছিল, ফার রিচিং। কি হয়েছিল? এই বিদ্রোহের ফলে ব্রিটিশ প্রশাসনে কিন্তু অনেক পরিবর্তন হয়েছিল, অনেক চেঞ্জেস হয়েছিল। কি কি? প্রথম পরিবর্তন হয়েছিল, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল, এন্ডিং হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল, তার এন্ডিং হয়েছিল, প্রথম ফলাফল এটাই। এবং কার ক্ষমতা এসেছিল? ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা, যে গভর্নিং পাওয়ার, সেটা কিন্তু নিয়ে নিয়েছিল। এবং আইন করে, ল করে রানী ভিক্টোরিয়াকে ভারতবর্ষের সম্রাজ্ঞী শুরু করেছিল। রানী ভিক্টোরিয়া, তাকে কিন্তু ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী মানে ব্রিটিশ ইন্ডিয়ার এমপ্রেস বলে অ্যানাউন্স করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম পরিবর্তন, প্রথম চেঞ্জ, রানী ভিক্টোরিয়ার শাসনের সূত্রপাত হয়েছিল। দ্বিতীয় পরিবর্তন কি হয়েছিল? গভর্নর জেনারেল বলে ব্রিটিশ কোম্পানিদের বা ব্রিটিশ প্রশাসনের একটা পদ ছিল, একটা পোস্ট ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, সেই গভর্নর জেনারেলের পদটাকে বন্ধ করে দেওয়া হয়, তার পরিবর্তে চালু করা হয় ভাইসরয় পদ। এবং লর্ড ক্যানিং কিন্তু 1857 সালে এই গভর্নর জেনারেল ছিলেন ভারতের, তিনিই কিন্তু প্রথম ভাইসরয় হন। তাকে আইন করে 1858 সালে এই আইন করে কিন্তু প্রথম ভাইসরয় ঘোষণা করা হয়। কাকে? লর্ড ক্যানিংকে, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় তিনি ছিলেন। এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসে। এটাও একটা কিন্তু পরিবর্তন হয়েছিল ব্রিটিশ প্রশাসনে। আর একটা ফলাফল হয়েছিল, সেটা হচ্ছে এই যে রানী ভিক্টোরিয়ার শাসন শুরু হলো, তারপর কিন্তু সেই শাসনে কিন্তু সত্যবিলোপ নীতিকে বাতিল করে দেওয়া হয়, ডক্ট্রিন অফ যে ল্যাপস পলিসি, সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। এবং দেশীয় রাজাদের উত্তরাধিকারের যে অধিকার, সেটাকে স্বীকৃতি দেওয়া হয়, মানে লিগেসি যাকে বলে, সেটা কিন্তু স্বীকৃতি পায়। এবং দেশীয় রাজাদের সঙ্গে কোম্পানি মানে ব্রিটিশ ভারতের ব্রিটিশ ইন্ডিয়ার একটা, ব্রিটিশদের আর কি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয় রানী ভিক্টোরিয়ার শাসনে। কিছুটা হলেও কিন্তু নরম হয়েছিল, যে নিষ্ঠুর প্রশাসনটা চলছিল, যে ক্রুয়েল প্রশাসনটা চলছিল, কিছুটা হলেও কিন্তু একটু নরম হয়েছিল ব্রিটিশ প্রশাসন, এটা রানী ভিক্টোরিয়ার হাত ধরেই হয়েছে। এটা হচ্ছে ফলাফল। এবার তোমাদের আমি আলোচনা করব এই বিদ্রোহের চরিত্র, এই রিভোল্টের চরিত্র, ক্যারেক্টার, সেটা নিয়ে আলোচনা করব। আসলে এই যে বিদ্রোহ, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে, সেটার চরিত্র নিয়ে প্রথম থেকেই একটা বিতর্ক ছিল, মানে কন্ট্রোভার্সি ছিল। কেন? কারণ বেশিরভাগ ব্রিটিশ ভাষ্যকাররা, মানে ব্রিটিশ কমেন্টেটর যাদের বলে, তারা বলতেন যে এই বিদ্রোহ মূলত সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সিপাহীরাই কিন্তু এই বিদ্রোহকে করেছিল। আর ভারতের জনগণ যারা অংশগ্রহণ করেছিল তাদের কথা বলছে ব্রিটিশ ভাষ্যকাররা, যে তারা বলছে যে এটা তাদের নিজেদের অসন্তোষ প্রকাশের জন্য একটা মানে বিশৃঙ্খলার সুযোগ দিয়েছিল, মানে তাদের একটা অসন্তোষ, ডিসস্যাটিসফ্যাকশনটাকে এক্সপ্রেস করার জন্য এই ক্যাওয়াসটার অ্যাডভান্টেজ নিয়েছিল। কারা বলছে? ব্রিটিশ ভাষ্যকাররা বলছে। কিন্তু
ভারতের ঐতিহাসিক শশীভূষণ রায়চৌধুরী এবং সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস, হিস্টোরিয়ান শশীভূষণ চৌধুরী এবং সোশ্যালিস্ট কার্ল মার্কস, এনারা কিন্তু এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন, ন্যাশনাল রিভোল্ট বলে। কেন? তারা মনে করেন যে, তারা বলতে চেয়েছেন যে এই বিদ্রোহ হয়তো সিপাহীদের, হয়তো না, এটা সত্যি, সিপাহীদের দ্বারাই এটা শুরু হয়েছিল, এটা কথা ঠিক, কিন্তু ধীরে ধীরে কিন্তু ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জমিদার শ্রেণী, কৃষক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়, আরো সাধারণ জনগণ, তারা কিন্তু ধীরে ধীরে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। যে বিদ্রোহটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, কোনো একটি জায়গায় কিন্তু সীমাবদ্ধ ছিল না। তাই এই বিদ্রোহকে তারা জাতীয় বিদ্রোহ বলেছেন, এটাকে ন্যাশনাল রিভোল্ট বলে অভিহিত করেছেন। আবার জাতীয়তাবাদী, যাদেরকে ন্যাশনালিস্ট বলা হয়, তারা আবার এই বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলেছেন, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া বলেছেন। কিন্তু এটা কিছুটা মানে আবেগের কথা বলা হয়ে গেছে, মানে এটা একটা ইমোশন হয়ে গেছে বলা, ইমোশনের মাধ্যমে বলা। কারণ এই বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে জাতীয়তাবাদের কোনো চিহ্ন ছিল না, ন্যাশনালিজম কোনো ছিল না। কারণ প্রত্যেকেই কিন্তু নিজেদের নিজেদের কারণে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। সর্বোপরি একটা সামগ্রিক কারণে কিন্তু তারা ইংরেজদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু তারা বিদ্রোহ করেনি, স্বাধীনতার জন্য কিন্তু তারা বিদ্রোহ করেনি। নিজেদের যেটা অসন্তোষ ছিল, নিজেদের যাতে যেটা অসুবিধা হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং আরেকটা কি ব্যাপার, এরা কিন্তু পরবর্তীকালে যারা যারা নেতৃত্ব দিয়েছে, নেতা হয়েছিল বিদ্রোহে, তারা কিন্তু পরবর্তীকালে একে অপরের বিরুদ্ধাচরণ করে, মানে অপোজিশন পার্টি হয়ে যায়। আরেকটা কি বড় কারণ, এরা কিন্তু সবাই মুঘল শাসনকে ফিরিয়ে আনতে চেয়েছিল, মুঘল এম্পায়ারের কে ফিরিয়ে আনতে চাইছিল ব্রিটিশ প্রশাসনের হাত থেকে মুক্ত হয়ে। কিন্তু ভারতের স্বাধীনতা চায়নি, কারোর অধীনে না থেকে ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার কথা কিন্তু এরা কেউ বলেনি, স্বাধীনভাবে বাঁচার কথা কিন্তু এরা কেউ চায়নি। তাই এটাকে তো আমরা স্বাধীনতার যুদ্ধ বলতে পারি না। তাই বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষেরা বিভিন্ন রকম ভাবে বিদ্রোহকে চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরেছে, বিভিন্ন রূপ দিয়েছে। কিন্তু একটা কথা সবশেষে বলতে পারা যায় যে এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা শুরু হলেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল। তাই এই বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ বলতে পারি, একটা ব্যাপক গণ অভ্যুত্থান বলতে পারি, একটা ইন্ডিয়ান মিউটনি বলতে পারি। সিপাহী বিদ্রোহ অথবা একটা ইন্ডিয়ান মিউটনি, সিপাহী মিউটনি বা ইন্ডিয়ান মিউটনি, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এই হলো সিপাহী বিদ্রোহের চরিত্রগত আলোচনা এবং সিপাহী বিদ্রোহের কারণ, তার ফলাফল, কোথায় কোথায় বিদ্রোহ হয়েছিল, সবকিছু তোমাদের কিন্তু আমি আলোচনা করে পঞ্চম অধ্যায় শেষ করলাম। আশা করি তোমরা পঞ্চম অধ্যায়ের প্রত্যেকটা বিষয়বস্তু ভালোভাবে বুঝতে পেরেছো। যারা দেখোনি তারা ভিডিওতে সার্চ করে নিও, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নাও, সামনে পরীক্ষা চলে এসছে তো। আর যারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, নোটিফিকেশন পাবে। আমি কিন্তু আর একটা চ্যাপ্টারের কিছু বিষয়বস্তু আলোচনা করেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর দেব। তাই পরীক্ষা সামনে চলে এসেছে, তাই তোমরা মন দিয়ে সবাই পড়াশোনা করছো তো, আমার বিশ্বাস করছো। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।